Good morning, everyone. Can all of you hear me? সবাই শুনতে পাচ্ছেন? ম্যাডাম পুরো শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা। তো আগের দিন আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছিলাম অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস নিয়ে, আর ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট সেন্টেন্সেস নিয়ে বা স্পিচ নিয়ে। সেটা আমরা কিছু সেগুলো কোয়েশ্চেনও আলোচনা করেছিলাম যে পরীক্ষাতে WBCS প্রিলিমে এসছে, অন্যান্য পরীক্ষাতে এসছে, সেই কিছু কোয়েশ্চেন আপনাদের সাথে ডিসকাস করেছিলাম। আজকে ক্লাসে আমি আরও সেরকমই কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। বেসিক্যালি এই যে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস বা ডাইরেক্ট ইনডাইরেক্ট, এগুলোর যে ট্রান্সফরমেশনের সেন্টেন্সগুলো আসে, এগুলো আপনারা যেরকম WBCS প্রিলিমিনারি এক্সামিনেশনে পাবেন, সেরকম SSC CGL CHSL এইসব পরীক্ষাতেও কিন্তু এগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসতে থাকে। এবং দেখা গেছে যে টায়ার 2 যে পরীক্ষা হয়, CGL এরই ধরলাম, সেখানে আপনাদেরকে তো 200টা কোয়েশ্চেন অ্যাটেম্প করতে হয়। তার মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্নই থাকে এই অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস বা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে অথবা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে চেঞ্জ করার এই প্রশ্নগুলো। এবারে ব্যাপারটা হচ্ছে যে আমরা মোটামুটি রুলস তো জেনে গেছি কিরকম হয়, কিন্তু পরীক্ষার প্রশ্ন একসাথে পেয়ে অনেক ক্ষেত্রেই যেটা দেখা যায় যে স্টুডেন্টদের একটা কনসেন্ট্রেশন ল্যাপস হয়ে যাচ্ছে, বা জানা জিনিস ভুল করে আসার একটা টেন্ডেন্সি সেরকমও চলে আসে। ওর জন্য আমি বলবো যে আপনারা ধৈর্য ধরে করবেন, যেরকম রুল আমি শিখিয়েছি এর আগের দিন সেগুলো ফলো করবেন, তাহলে দেখবেন আপনারা করতে পারছেন। ঠিক আছে? তো আজকে আমাদের একটা রিভিশন লেসনও হয়ে যাবে, প্লাস 2017-এর SSC CGL টায়ার 2 মেন্সে যে পেপার এসছিল তাতে যত কোয়েশ্চেন এসছিল মোরলেস সেইখান থেকেই আমি আজকের এই এক্সারসাইজগুলো করাবো। এবং আমি চাইবো আপনারা প্রত্যেকেই পার্টিসিপেট করুন। আমি কোয়েশ্চেনগুলো দেখাবো, আপনারা পড়বেন এবং পড়ে উত্তর দেবেন, এবং তারপরে আমরা ডিসকাশন করব। ওকে, সো লেটস বিগিন। আচ্ছা, তো আমরা প্রথমে দেখব কিছু অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো যেগুলো আমি যেরকমটা বলছিলাম 2017-এর SSC CGL এর টায়ার 2 মেন্স পরীক্ষাতে এই প্রশ্নগুলো এসেছিল। ঠিক আছে? প্রথম প্রশ্নটা কি আছে দেখুন, আপনারা এটা পড়ে প্রথম সেন্টেন্সটা, দিস ইজ দ্য কোয়েশ্চেন, এবং কোয়েশ্চেনটা একবার আমি ইয়েটা একবার দিয়ে দিই, ডাইরেকশনটা দিয়ে দিই। কি বলা আছে? In the following questions, a sentence has been given in direct, active or passive voice. Out of the 4 alternatives suggested, select one which best expresses the same sentence in active or passive voice. তার মানে একটা সেন্টেন্স দেওয়া আছে, সেটা হয় অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, তাহলে উত্তরের মধ্যে আপনারা পাবেন প্যাসিভ ভয়েসের, সেটার কনজিকিউটিভ যে প্যাসিভ অপশনটা হবে সেটা 4টে অপশনের মধ্যে থেকে একটা আপনাদেরকে চুজ করতে হবে। অথবা সেন্টেন্সটা হয়তো প্যাসিভে রয়েছে এবং উত্তরটা আপনাদেরকে চুজ করতে হবে অ্যাক্টিভ ভয়েসের যে 4টে অপশন আছে সেখান থেকে একটা। ঠিক আছে? সো দেখা যাক এখানে প্রথম প্রশ্নটা কি আছে। বলছে যে her performance did not impress the judges. This is the sentence. এবং তার সাথে 4টে আনসার অপশন দেওয়া আছে। প্লিজ ট্রাই, আপনারা প্রত্যেকেই ট্রাই করুন এখানে কোনটা হতে পারে উত্তর। আপনাদের কি মনে হচ্ছে? Which should be the answer? মনে রাখবেন যে সাবজেক্ট এবং অবজেক্টের রোল রিভার্সাল হয়ে যায়। আমি এই একটাই হিন্ট দিলাম, যদিও আগের দিনের ক্লাসে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, তাও আমি বলবো সাবজেক্ট অবজেক্টের রোল রিভার্সাল হয়ে যায়।
সেটা মাথায় রাখবেন। তার মানে সাবজেক্টকে প্রশ্ন করার জন্য আপনারা যে প্রশ্নটা করতেন সাবজেক্ট পাওয়ার জন্য হু বা হোয়াট, হ্যাঁ, এখন সাবজেক্টের জায়গায় অবজেক্ট চলে আসবে এবং উল্টোটা হয়ে যাবে, ইউজুয়ালি সেরকমটাই হয়। তাহলে আমি অবজেক্ট পাওয়ার জন্য যে হুম বা হোয়াটের প্রশ্ন করেছিলাম সে যেটা উত্তর দিয়েছে সেন্টেন্সে তাকে দিয়ে এবার কিন্তু শুরু হচ্ছে, ঠিক আছে? তো রোল রিভার্সাল অফ সাবজেক্ট অবজেক্ট হচ্ছে। এবারে বলুন তো কোনটা হতে পারে? आंसर डी मैम, सिलीगुड़ी থেকে না आंसर डी। আনসার? डी। আর একটু জোরে বলুন, বুঝতে পারছি না। आंसर डी। ডি? डी मैम, डी, चार चार चार। 4, হ্যাঁ একদম ঠিক। শিলিগুড়ি একদম ঠিক উত্তর দিয়েছে। আমাদের আনসার হচ্ছে এইটা। দিস ইজ দ্য কারেক্ট আনসার, নাম্বার ডি। ওয়াই সো একবার দেখা যাক কেন হলো। হার পারফরমেন্স did not impress the judges। এখানে কি বলা আছে? হার পারফরমেন্স ডিড নট ইমপ্রেস দ্য জাজেস। এখানে আমার সাবজেক্ট কি আছে? সাবজেক্ট হচ্ছে হার পারফরমেন্স, দিস ইজ দ্য সাবজেক্ট, ঠিক আছে? হার পারফরমেন্স হচ্ছে আমাদের সাবজেক্টটা, আর ডিড নট ইমপ্রেসটা হচ্ছে আমাদের ভার্বটা। আমি কি বলেছি? এরর কারেকশন হোক কি যে কোনো সেন্টেন্সকে অ্যানালাইজ করা হোক, আপনারা প্রথমে সেন্টেন্সটা পড়বেন, দেখবেন তার সাবজেক্ট কি আছে, তাই তো? সেটা আপনাদের প্রথম কর্তব্য। একটা সেন্টেন্স পেলেই দেখে নিন সেন্টেন্সটা কাকে নিয়ে কথা বলছে, ঠিক আছে? তার জন্য আগে আইডেন্টিফিকেশন অফ ভার্ব দরকার। ওকে, সো ফার্স্ট সি উইচ ইজ দ্য ভার্ব, আর তারপরে দেখুন ভার্ব কাকে ওবে করছে, মানে ভার্বের কর্তাটি কে। এই ক্ষেত্রে ভার্বের কর্তা হচ্ছে এই জিনিসটা, হার পারফরমেন্স, ঠিক আছে? সো হোয়াট ডিড নট ইমপ্রেস দ্য জাজেস? হার পারফরমেন্স ডিড নট ইমপ্রেস দ্য জাজেস। ওকে, আচ্ছা। আর জাজেসটা হচ্ছে আমার অবজেক্ট। ডিড নট ইমপ্রেস হুম, যখন প্রশ্ন করেছিলাম ডিড নট ইমপ্রেস হুম, WHOM, হুম, দ্য আনসার ওয়াজ দিস। ওকে, এবারে এটা আছে কি ভয়েসে? এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এটাকে আমাকে এই সরি, এটা আমি বলতে পারি এটা আহ, আহ, আমার ইয়েতে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। সেইটাকে এবার আমাকে ঘুরিয়ে লিখতে হচ্ছে। কিরকম হয়ে যাচ্ছে তখন সেন্টেন্সটা? দ্য জাজেস ওয়্যার নট ইমপ্রেসড বাই হার পারফরমেন্স, ঠিক আছে? দ্য জাজেস ওয়্যার নট ইমপ্রেসড বাই হার পারফরমেন্স, মানে যেরকম ভাবেই লিখি এইটা জায়গাটা পরিবর্তন হয়ে গেলেই আমার ভয়েসটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, বাকিগুলো কেন হলো না? কেননা এখানে কি বলা আছে? ইমপ্রেসিং দ্য জাজেস বাই হার পারফরমেন্স ওয়াজ নট ডান বাই হার। কত ঘুরিয়ে ফিরিয়ে লিখছে, আসল জিনিসটাই হলো না, তাই না? সব থেকে বড় কথা, অবজেক্টের উল্লেখটা আগে পাচ্ছি না আমরা, কোথাও মাঝখানে হারিয়েই গেছে, তাই হলো না। বিটা কি হলো? হার পারফরমেন্স ওয়াজ নট ইমপ্রেসিভ ফর দ্য জাজেস। ভুল কনস্ট্রাকশন অফ সেন্টেন্স, এরকম ভাবে আমরা বলি না, তাই তো? এবং অরিজিনাল সেন্টেন্সটার থেকে ডিভিয়েট করবেন না, দেখবেন অরিজিনাল সেন্টেন্সটা যাতে ঠিকঠাক বজায় আছে সেরকম ভাবে রাখতে হবে। ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের সাথে, হ্যাঁ, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের প্রধান তফাৎ বা যেটা বেশি গন্ডগোলের কারণ হয়ে যায় পরীক্ষার্থীদের ক্ষেত্রে সেটা হয় তারা ভাবেন বুঝি অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসে আমার টেন্সটা চেঞ্জ হচ্ছে, তাই তো? এটা কিন্তু নয়। যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তখন পাস্ট ফর্মে আমাকে, যখন আমরা রিপোর্টেড স্পিচে বলছি ডাইরেক্টটা যেটাতে আছে, আমি যখন রিপোর্ট করছি সেটাকে, তার মানে ইনডাইরেক্টে যখন আমি সেন্টেন্সটাকে রিপ্রেজেন্ট করছি, রিপোর্টেড স্পিচে রিপ্রেজেন্ট করছি, তখন কিন্তু সেই ক্ষেত্রে আমার টেন্সটা চেঞ্জ হয়ে যায়। আমি ইলাবোরেটলি আগের দিন দেখিয়ে দিয়েছি। সিম্পল প্রেজেন্টে থাকলে ডাইরেক্টে ওটা হয়ে যাবে সিম্পল পাস্ট ইত্যাদি এরকম ভাবে। কিন্তু অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের বেলা তো সেটা হচ্ছে না, এখানে কোনো টেন্সের পরিবর্তন চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? তাই আপনারা কখনো ভাববেন না যে এখানে টেন্সের কিছু চেঞ্জ হয়েছে, শুধু রোল রিভার্সাল অফ সাবজেক্ট অবজেক্ট হয়ে গেছে। কথাটাকে আমি এরকম সোজাভাবে না বলে ঘুরিয়ে বলছি, যেমন আমরা এরকম ভাবে যদি ভাত না খেয়ে ঘুরিয়ে এরকম করে ভাত খাওয়ার চেষ্টা করি, ব্যাপারটা অনেকটা তাই, ঠিক আছে? আর সিটা কেন হলো না? শি ফেল টু ইমপ্রেস দ্য জাজেস বাই হার পারফরমেন্স, ঠিক আছে? এইটা সেন্সটা একই আছে কিন্তু সেন্টেন্সটাই পাল্টে গেছে, তাই না? সেন্সটা ঠিকই আছে কিন্তু সেন্টেন্সটা পুরোই পাল্টে দিয়েছে। উই আর নট গোয়িং টু ড্রামাটিক্যালি চেঞ্জ দ্য সেন্টেন্স, ঠিক আছে? আমরা বিশাল বড় একটা কোনো চেঞ্জ ঘটাবো না, সব এলিমেন্ট গুলো এক রেখে শুধু এইটা ওইটার জায়গায় এরকম ভাবে বসিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, হলো এটা।
পরেরটা নাম্বার 2 কি হবে? কে বলবে? আমি পূর্ত ভবন থেকে একটা আনসার পেতে পারি কি এটার জন্য? হু উইল আনসার? আর বাঁকুড়া পূর্ত ভবন উত্তর দিচ্ছে, দেখা যাক। ম্যাম সি, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। ম্যাম সি হবে অ্যান্সারটা। না, সি তো হলো না, নট দি কারেক্ট আনসার। আরেকবার ভালো করে দেখা যাক। ম্যাম এ হবে। একদম ঠিক, একদম ঠিক। দিস ইজ দ্য কারেক্ট আনসার, এ ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি গুড। কেন এ হবে? এখানে আগে দেখে নিই আমার এলিমেন্ট গুলো কি কি আছে, ঠিক আছে? এখানে বলেছে ইউ হ্যাভ টু সাবমিট দি অ্যাসাইনমেন্ট, ইউ হ্যাভ টু সাবমিট দি অ্যাসাইনমেন্ট বিফোর দ্য ডেডলাইন। ঠিক আছে, এখানে আমার কর্তা হচ্ছে ইউ, মানে সাবজেক্ট আমি এখানে পেয়েছি ইউ কে। হ্যাভ টু সাবমিটটা হচ্ছে আমার ভার্ব, ঠিক আছে? হ্যাভ টু সাবমিটটা হচ্ছে আমার ভার্ব, এই কর্তার রেসপেক্টে হ্যাভ টু সাবমিটটা হচ্ছে ভার্ব। তারপরে দি অ্যাসাইনমেন্ট, দিস ইজ দি অবজেক্ট। আর বিফোর দ্য ডেডলাইন কথাটা একটা টাইম এর ব্যাপার বলছে, তাহলে এই পুরো জিনিসটাকে আমি একটা অ্যাডভার্বের ফ্রেজ হিসেবে কনসিডার করব। কবে? ঠিক আছে, আমি যদি বিফোর দি ডেডলাইনের জায়গায় বলতাম টুমরো, ঠিক আছে, বা ডে আফটার টুমরো, ঠিক আছে, বা টুডে, বাই টুডে ইভিনিং, তাহলে যেটাই চেঞ্জ করি এটা তো টাইম বোঝাচ্ছে, তাই না? তো দিস হ্যাজ নাথিং টু ডু দি উইথ দি অবজেক্ট অর দি সাবজেক্ট, isn't it? This part is simply defining the time. ওকে, সো এটার সাথে কিন্তু অবজেক্টের কোনো কানেকশন নেই। আমার অবজেক্ট হচ্ছে দিস ওয়ান, তাহলে আমাকে এটা ওখানে দিতে হবে, এখানে দিতে হবে। কিভাবে এবার হবে? তাহলে আমি কথাটা শুরু করব দি অ্যাসাইনমেন্টকে নিয়ে। অলরাইট, কি বলবো? দি অ্যাসাইনমেন্ট হ্যাজ টু বি সাবমিটেড বাই ইউ, এইটুকুই হলো আমার চেঞ্জ। এই যে এই পার্টটা ছিল না, আমি কিন্তু চেঞ্জটা এতটার মধ্যেই ঘটালাম। ঠিক আছে, কি হলো তবে? দি অ্যাসাইনমেন্ট হ্যাজ টু বি সাবমিটেড বাই ইউ, আর বিফোর দ্য ডেডলাইনটা বিফোর দ্য ডেডলাইনই রয়ে গেল। ঠিক আছে, এটার মধ্যে কোনো পরিবর্তন হলো না। আর একটা শুধু চেঞ্জ আছে। কেন আছে? এখানে ছিল ইউ হ্যাভ, আর এখানে যখন আমি ঘুরিয়ে লিখেছি তখন অবজেক্ট যখন সাবজেক্টের জায়গায় চলে এসছে, তখন তো নাও দিস ইজ দ্য সাবজেক্ট, ইজন্ট ইট? এবারে আমার সাবজেক্ট হয়ে গেছে এইটে, দি অ্যাসাইনমেন্ট। এটা ছিল একটা সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনের সাথে আমার করেসপন্ডিং আমি কি ইউজ করি? হ্যাভ। ওকে, কিন্তু যখন থার্ড পার্সন, আর এটা কত সিঙ্গুলার নাম্বার, তাই না? একটা অ্যাসাইনমেন্টের কথা বলেছে, ইজন্ট ইট? সো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে এটা তার জন্য এটা হ্যাশটা পারফেক্ট, ইজন্ট ইট? ওকে, এরকম ভাবে আপনাদেরকে করতে হবে। খুব সিম্পল ব্যাপার। ওর জন্য আমি বলছি যে আগের যা যা পড়ানো হয়েছে না, অনেক কিছুর সাথে কানেকশন থাকে এইগুলোর। অলরাইট, যদি আপনারা ডাইরেক্টলি কখনো অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস বা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের কোনো প্রশ্ন নাও পান, যেমন ব্যাংকিং এর পরীক্ষাতে এটা আসে না, ঠিক আছে, যেমন এই পরীক্ষাগুলোতে বলছি সিজিএল, তারপরে সিএইচএসএল, এগুলোতে যেরকম আসে, হ্যাঁ, বা পিএসসি ক্লার্কশিপে যদি আসে, বা ডাব্লিউবিসিএস প্রিলি বা মেন্সে যদি আসে, সেখানে আপনারা ট্রান্সফরমেশন পাবেন। কিন্তু ব্যাংকের পরীক্ষাতে কখনো দেখবেন না এরকম দিয়েছে, আজ পর্যন্ত কখনো দেয়নি। ঠিক আছে, কিন্তু ওটার কনসেপ্টটা ইকুয়ালি ইম্পর্টেন্ট ব্যাংকের পরীক্ষার জন্য। ওকে, বিকজ ওখানে কি হয়, ওখানে এরর কারেকশনের মধ্যে এরকম কিছু দিয়ে দেয়, যেখানে এলিমেন্ট গুলো যদি সঠিক না থাকে তাহলে কিন্তু হবে না। এবার আপনি যদি জানেন যে কিভাবে একটা সেন্টেন্সকে ট্রান্সফর্ম করা হচ্ছে, লজিকটা আপনি জানেন, তাহলে আপনার কোনো ক্ষেত্রে কোনো প্রশ্নই আটকাবে না। ঠিক আছে, তাই বলি যে আগের যা যা আমরা এতদিন পর্যন্ত হয়ে গেছে না, সেগুলো আপনারা একটু রিভিশন দেবেন কাইন্ডলি। ওকে, একদম প্রথম থেকে নাউন, নাউন কেস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেখানে আমি স্পষ্ট করে নাউনের সাবজেক্ট অবজেক্ট হিসেবে রোল, প্রোনাউন পড়িয়েছিলাম, একটা খুব সুন্দর চার্ট দিয়েছিলাম আপনাদেরকে, ইফ ইউ রিমেম্বার, ইজন্ট ইট? ওটার মধ্যে প্রোনাউন গুলো নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস,
পসেসিভ কেসে কোনটা কিরকম ভাবে আসছে সেটা দেখিয়ে দেওয়া আছে। এই যদি ধারণাটা একবার হয়ে যায়, যে কোনো সেন্টেন্স ডিকনস্ট্রাক্ট করাটা কোনো ব্যাপার না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা বোঝা গেল। তাহলে এই জন্য এটা হলো দি অ্যাসাইনমেন্ট হ্যাজ টু বি সাবমিটেড বিফোর দ্য ডেডলাইন। পরের গুলো দেখি কেন হচ্ছে না। সাবমিশন অফ দি অ্যাসাইনমেন্ট, এখানে আমার এটার কথাটা আগে বলেইনি। ঠিক আছে, অবজেক্টটাকে মুখ্য করে তো বলা হচ্ছে না, সেন্টেন্সটা ঘুরিয়ে ফিরিয়ে বলছে। তারপরে বিফোর দ্য ডেডলাইন ইউ হ্যাভ টু ডান, ভুলভাল সেন্টেন্স। সি, কোনো মানেই দাঁড়াচ্ছে না। ডি, দ্য অ্যাসাইনমেন্ট ইজ টু বি সাবমিটেড, এখানে আবার অবজেক্ট এনেছে আগে, কিন্তু এই পার্টটা ভুল। এই যে ইজ টু বি সাবমিটেড, দিস ইজ দ্য এরর ইন দিস সেন্টেন্স। ওকে, দিস পার্ট ইজ নট গ্রামাটিক্যালি কারেক্ট। অলরাইট, সো প্লিজ আন্ডারস্ট্যান্ড যে বেশি কিছু চেঞ্জ ঘটাতে হবে না, একই থাকবে, মাইনিউট এরকম চেঞ্জ হবে, তাই না? ধরুন সাবজেক্ট যদি, যেমন এখানে আমরা দেখলাম সেকেন্ড পার্সন ছিল অরিজিনাল সেন্টেন্সটাতে, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছিল আমার অবজেক্ট। এবার যদি ওদের জায়গা পরিবর্তন করে দিই, তখন অবজেক্টকে যদি সাবজেক্টের রোল পালন করতে হয়, তাহলে ভার্বটাকেও তো তার ম্যাচিং ম্যাচিং হতে হবে, তাই না? সেই ক্ষেত্রে তো একটু পরিবর্তন ঘটাতেই হবে, যেটা এই ক্ষেত্রে হলো। ওকে, শুধু ওইটুকুনি, আর কিছু না। 3 নম্বর দেখা যাক কি আছে। ভেরি ইজি, ঠিক আগেরটার মতন একই ধরনের কনস্ট্রাকশন। কল্যাণী উত্তর দিচ্ছে। অপশন হ্যাঁ, বলুন। কেটে যাচ্ছে কথাটা আপনার, আরেকবার একটু। অ্যান্সার ডি। অপশন ডি? হ্যাঁ, কল্যাণী আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি কি অপশন ডি বলেছেন? তাহলে একটু হ্যান্ড রেজ করুন। হ্যাঁ, অপশন ডি বলেছি। একদম ঠিক। ওকে, বোথ বাঁকুড়া অ্যান্ড কল্যাণী আর অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, অলরাইট। কেন হলো অপশন ডি কারেক্ট? আপনারা দেখতেই পাচ্ছেন কি হয়েছে এখানে। আমার কথাটা কি ছিল? দ্য মেকানিক উইল রিপেয়ার দ্য স্কুটার বাই নুন। এখানে আমার সাবজেক্টটা ছিল মেকানিক, দ্য মেকানিক, আর উইল রিপেয়ার হোয়াট, দ্য স্কুটার। তো এটা ছিল অবজেক্ট, এটা ছিল সাবজেক্ট, আর এই জিনিসটা হচ্ছে আমার ভার্ব, তাই তো? রোল রিভার্সাল হয়ে যাবে, খুব ইজি। আর বাই নুনটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম, কতক্ষণের মধ্যে, কবের মধ্যে ইত্যাদি এইসব দেওয়া থাকবে। ওটা ইররেলেভেন্ট, ওটা যেমন তেমন চলে আসবে, ওর মধ্যে কোনো পরিবর্তন হবে না। ওকে, তাহলে কি হলো? এটা এটার জায়গায় চলে এলো। দ্য স্কুটার উইল বি রিপেয়ার্ড বাই দ্য মেকানিক বাই নুন। ঠিক আছে, তাহলে ভেরি ইজি। বাকিগুলো কেন হলো না দেখে নি। দ্য স্কুটার বাই নুন বাই দ্য মেকানিক উড হ্যাভ বিন রিপেয়ার্ড, পুরো সেন্টেন্সের মানেই পাল্টে দিয়েছে। ঠিক আছে, প্লাস সঠিকভাবেও কনস্ট্রাকশন নেই। সি কি আছে? বাই নুন দ্য মেকানিক উইল হ্যাভ রিপেয়ার্ড দ্য স্কুটার, নট কারেক্ট। ঠিক আছে, উইল হ্যাভ বলার দরকারই নেই, হ্যাভ এর তো প্রশ্নই আসছে না, তাই না? আচ্ছা, আর এটা কেন হলো না? রিপেয়ারিং অফ দ্য স্কুটার বাই দ্য মেকানিক উইল বি ডান বাই নুন, নট নেসেসারি অ্যাট অল, আননেসেসারিলি কমপ্লিকেট করেছে। আপনারা সিম্পলি দেখবেন যেইটাতে, এবং খুব ফাস্ট ফাস্ট হয়ে যায়। ঠিক আছে, এই পরীক্ষাটা যেটা আমি বলছি, এখানে অ্যারাউন্ড 22টা 23টা প্রশ্ন ছিল শুধু অ্যাক্টিভ প্যাসিভ থেকে। ঠিক আছে, আউট অফ 200 আপনারা এরকম একটু শুধু ধৈর্য ধরে করতে হবে, আর কিচ্ছু না। যদি মাথা ঠান্ডা রেখে করতে পারেন, তাহলে বুঝতে পারছেন একসাথে কতগুলো করে কারেক্ট হতে থাকবে। আর পরপর যদি দেওয়া থাকে না, একটা একটা করতে থাকলে কনফিডেন্স বিল্ডটা অটোমেটিক্যালি হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের অটোমেটিক্যালি হয়ে যাবে আনসার দেওয়া, কোনো চিন্তার ব্যাপারই না। আচ্ছা, তাহলে হয়ে গেল এটা। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো এইটা, নাম্বার ডি। অলরাইট, নেক্সট নাম্বার 4।
আসানসোলের থেকে কি এই উত্তরটা পেতে পারি, বা মালদা? হ্যাঁ, ভেরি গুড আসানসোল। আসানসোল হাত তুলেছে, উত্তরটা? হ্যাঁ, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি না। Sir, can you hand over the mic to him? হ্যাঁ, আরেকবার শুনতে চাই উত্তরটা। আসানসোল। Number B. Very good. Absolutely correct. Asansol has given us the correct answer. The answer is number B. Okay, the answer is B. And why so? Can you tell me, Asansol, one more? I will ask sir to hand you over the mic once more. Can you tell us? আমাদের এখানে অরিজিনাল সেন্টেন্সটাতে সাবজেক্ট কে আর অবজেক্ট কে? সাবজেক্ট কে আর অবজেক্ট কে? Can you please tell us? Subject. Which is the subject? Agent. Subject. Very good. The subject is this one, agent. Showed us. Showed হচ্ছে আমাদের verb, আর অবজেক্টটা কি বা কে? Property. আরেকবার একটু বলুন। Residential property. না না, not the residential property. Us. Us. Very good. This is the object. This is the main object. Okay? This is the main object. This is also the object, but then this is the main object. আমরা একটা জিনিস আমি আগে আপনাদেরকে বোধহয় যখন আমি প্রোনাউনের এক্সারসাইজ করিয়েছিলাম, ওখানে আমি কিছু এরর কারেকশন ডিসকাস করার সময় বলেছিলাম যে যদি এরকমটা হয় যে অবজেক্টটা আমি দুটো প্রশ্নের উত্তরে পাই, একটা হচ্ছে হুম আর একটা হচ্ছে হোয়াট। যখন আমি ভার্বকে জিজ্ঞেস করি হুম, আমি একটা অবজেক্ট পাই। আবার যখন জিজ্ঞেস করি হোয়াট, তখনও আমি অবজেক্ট পাই, তাই তো? তাহলে হুম বা হোয়াট। এবারে ধরুন এরকম একটা আমি কোনো সেন্টেন্স পেলাম যেখানে দুটো অবজেক্ট আমি পাচ্ছি, মানে হুমের উত্তর দেওয়া অবজেক্টও আছে, আবার হোয়াটের উত্তর দেওয়া অবজেক্টও আছে। ঠিক আছে? তাহলে আপনারা চাইলে এটা লিখে রাখতে পারেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, যদি কখনো আপনারা এরকম সেন্টেন্স পান যেখানে ভার্বকে জিজ্ঞেস করা হচ্ছে হুম আর হোয়াট, আর আমি দুটোই উত্তর পাচ্ছি, হুমের জন্যও পাচ্ছি আর হোয়াটের জন্যও পাচ্ছি, ঠিক আছে, তাহলে আপনারা সবসময় কনসিডার করবেন যে হুমের উত্তর দেওয়া অবজেক্টটা হচ্ছে অবজেক্ট 1 আর হোয়াটের উত্তর দেওয়া অবজেক্টটা হচ্ছে অবজেক্ট 2। ঠিক আছে? তাহলে ইউ ক্যান রাইট লাইক দিস। যদি আমি ভার্বকে জিজ্ঞেস করি হুম, সেটা হবে আমার অবজেক্ট 1, আর যদি ভার্বকে জিজ্ঞেস করি হোয়াট, সেটা হবে অবজেক্ট 2। কেন এটা ইম্পর্টেন্ট? হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট? দুটো কারণের জন্য। দুভাবে প্রশ্ন আসতে পারে। আমরা সবকিছু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে দেখব, ঠিক আছে, যে পরীক্ষাতে কেন এটা ইম্পর্টেন্ট, কেন এটা রেলেভেন্ট। আমরা জাস্ট রুল এমনি মুখস্থ করব না, জানতে হবে যে কেন পরীক্ষাতে দিস ইজ রেলেভেন্ট। ওকে, দুভাবে পরীক্ষাতে আসতে পারে। এক হচ্ছে যেরকম এসেওছে পরীক্ষাতে, যে অবজেক্ট 2টাকে মানে হোয়াটের উত্তরটাকে আগে দিয়ে দিয়েছে, হুমের উত্তরটাকে পরে দিয়ে দিয়েছে। ঠিক আছে? শুধু যে মানে পজিশনটা ঠিক দেয়নি। উল্লেখ থাকতে হবে প্রথমে হুমের উত্তরটা, তারপরে হোয়াটের উত্তরটা। ঠিক আছে? যদি আপনারা কখনো দেখেন এরকম ভাবে স্ট্রাকচার্ড হয়নি, 2টা আগে 1টা পরে এসছে, তাহলে বুঝবেন সেখানে এরর আছে। ঠিক আছে? দিস ইজ ফর এরর কারেকশন। অলরাইট? আর এই পার্সপেক্টিভে কেন ইম্পর্টেন্ট, আমরা কেন এই অ্যাক্টিভ প্যাসিভের পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট বললাম, কেননা যেমন আসানসোল থেকে আমি প্রথমে উত্তর পেয়েছিলাম যে রেসিডেন্সিয়াল প্রপার্টিজ। ঠিক আছে? এটা হোয়াটের উত্তর দিচ্ছে, showed what? Many residential properties. So this was our object 2, isn't it? এইটা ছিল আমার object 2, কিন্তু এটা হচ্ছে object 1, তাই আমি এটাকেই আগে কনসিডার করব when we are when we are transforming the sentence from active to passive। বাকিটা যেমন আছে
সেরকম বসে যাবে, ঠিক আছে? আর যদি হুমের উত্তর না দেওয়া থাকে তাহলে এটা দিয়েই আমাকে শুরু করতে হবে। ওকে, এটা খুব রেলেভেন্ট একটা জিনিস, এটা প্লিজ মনে রাখবেন। তার জন্য কি হলো, এবারে মজার ব্যাপারটা হচ্ছে, তো আমার এইটা দিস ইজ দ্য কারেক্ট আনসার। এবার ব্যাপারটা হচ্ছে যে এটাকে আমি অবজেক্ট হিসেবে আইডেন্টিফাই করেছি, তাই তো? এবারে যেহেতু এ এখন সাবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট হলে আজটা কি, ওই যে চ্যাপ্টারটা আমি প্রোনাউনে করেছিলাম, চারটা দিয়েছিলাম মনে আছে, যেখানে নমিনেটিভ, অবজেক্টিভ এবং পজেসিভের প্রোনাউন গুলোকে ভাগ করে দেওয়া ছিল তিনটে কেস অনুযায়ী। অরিজিনাল সেন্টেন্সে এ হচ্ছে, এই আজটা হচ্ছে কোন পর্যায়ে পড়ে, এটা অবজেক্টিভ প্রোনাউন, তাই তো? কিন্তু এ যখন সাবজেক্ট হয়ে যাচ্ছে তখন তো এ নমিনেটিভ হয়ে গেল, তখন কি আরো আজ থাকবে? তখন ওকে আমাকে ভি বানিয়ে নিতে হবে, ইজন্ট ইট? তো তাই ও যখন সাবজেক্ট হয়ে যাবে প্রোনাউনের, দেখুন প্রোনাউনের চেঞ্জ গুলো এরকম ভাবে হয়, ওকে? প্রোনাউন যদি কখনো থাকে তাহলে বি ভেরি কেয়ারফুল, অবজেক্টিভের থেকে যখন সেটা নমিনেটিভে আপনারা নিয়ে আসছেন, অ্যাক্টিভ থেকে প্যাসিভে, তখন শুধু দেখবেন প্রোনাউনটা যেন সঠিকভাবে চেঞ্জ হয়েছে। ওকে, প্লিজ রেফার টু দ্য ক্লাস অন প্রোনাউন্স, ওখানে প্রথমে একদম একটা চার্ট দেওয়া আছে, জাস্ট গো অ্যান্ড চেক দ্যাট, দ্যাট উইল সলভ অল ইউর প্রবলেমস। ওকে, আচ্ছা, তাহলে এটা হলো, তাহলে এটা চলে এলো। আর ভি ওয়্যার শোনটা, শো ডাসটা ওয়্যার শোন হয়ে গেল। একটু তো চেঞ্জ হতে হবে না, ওটা তো এই কর্তা নিজে কাজটা করছিল, আর এখানে কর্তা নিজে কাজটা করেনি, তো ঘুরিয়ে বলা হচ্ছে, তাই না? তো কথাটা বলতে হবে ওয়্যার শোন, তখন চলে আসছে শোডের জায়গায়, ইজন্ট ইট? মেনি রেসিডেন্সিয়াল প্রপার্টিজ বাই দি এজেন্ট। ওকে, পুরো জিনিসটা লিখলাম বাই দি এজেন্ট, তারপরে চলে এলাম। অলরাইট, 5। এবারে আমি মালদার থেকে উত্তরটা চাই। মালদা, প্লিজ বি রেডি, টেল আস which is going to be the answer. পূর্ত ভবন আনসার দিতে চাইছে, আচ্ছা ঠিক আছে। এ এই হবে আনসার। অ্যাবসলিউটলি, ভেরি গুড, ঠিক আছে। পাঁচের উত্তর হচ্ছে এ। কেন হলো, আমি ম্যাম আগে হ্যাঁ বলুন বলুন, কি ম্যাম, হবে? আইটা সাবজেক্ট ভেরি গুড, হ্যাভ বিন আস্কিং টু ভার্ব, আর জিজ্ঞাসা করা হচ্ছে অবজেক্ট ইউ, ওটা ফার্স্ট অবজেক্ট, ভেরি গুড, মেন অবজেক্ট। একদম ঠিক, একদম ঠিক, একদম কারেক্ট। তাহলে ইউটা আগে চলে এলো, হ্যাভ বিন আস্কড বাই মি, যেহেতু আইটা সাবজেক্ট থেকে অবজেক্ট হয়ে যাচ্ছে, এটা নমিনেটিভ কেসে আছে তাই আই আছে, যেই ও অবজেক্টের জায়গায় চলে যাচ্ছে অবজেক্টিভ কেসে, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাউন নাম্বার কি হয়ে যায়, হয়ে যায়, ঠিক আছে? এটা পুরো একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলার মতন, কিচ্ছু না, জায়গা চেঞ্জ হবে, ওর চেহারাটা পাল্টে যাবে, দ্যাটস ইট। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ পূর্ত ভবন। ওকে, তাহলে হয়ে গেল। আর সিন্স দ্য ডেজ, এইসব ইররেলেভেন্ট ব্যাপার, কোনো দরকারই নেই, ওই সব দিকে তাকাবেনই না। অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের সব থেকে ইজি উপায় হচ্ছে চিনে নিন সাবজেক্ট আর অবজেক্টকে, তারপরে জাস্ট রোল পাল্টে দিন, দ্যাটস ইট, বাকি দিকে তাকাবেন না একদম। আচ্ছা, তাহলে আমার এখানে এটা হয়ে গেল। এরপরে কি হবে? And the answer will be C. অ্যান্সার উইল বি সি। হ্যালো, হ্যাঁ, কল্যাণী কি বলছে? আমি আসানসোল থেকে আনসারটা পেয়েছি। হ্যাঁ কল্যাণী বলুন। And the answer will be C. Okay, ma'am. সি, absolutely, Asansol has given us the correct answer. The answer is going to be C. How is it so? Let us see. This medicine gives me a heartburn. Okay, সাবজেক্টটা তাহলে কি হলো, এইটা, isn't it? This medicine is the subject, gives টা হচ্ছে verb, আর me টা হচ্ছে আমার অবজেক্ট, তাই তো?
এবার ব্যাপারটা ঘুরে যাচ্ছে। আর মি আ হার্টবার্ন, এবার এটাকে এরকম ভাবে হচ্ছে না। এবারে কি হয়, এই যে যখন আমার এরকম একটা সিচুয়েশন থাকে, গিভ মি হোয়াট আ হার্টবার্ন, এখানে অনেক সময় আমরা দেখব যে কিছু ক্ষেত্রে অবজেক্ট টুটা আগে চলে আসে যখন একটা এরকম মানে ওটাই ওটা একটা মানে কি বলবো, হোয়াট ডু আই কল ইট, যখন আমার ইট ইজ নট মিয়ারলি অ্যান অবজেক্ট কাইন্ড অফ আ থিং, এটা একটা সিচুয়েশনাল ব্যাপার যদি থাকে বা একটা এমন পরিস্থিতির কথা হয়, তাহলে এটা হচ্ছে, এটা একটা হার্টবার্ন মানে কি, এটা একটা মেডিকেল কন্ডিশন। তো তো এটা একটা সিচুয়েশনাল জিনিস হিসেবে আমি কনসিডার করতে পারি, নট আ মেটেরিয়াল অবজেক্ট। ওকে, মেটেরিয়াল অবজেক্ট যদি থাকে সেখানে আমার হুমটাকে আমার আগে চান্স দিয়ে তারপরে হোয়াটের উত্তরটাকে আমি তারপরে নিয়ে আসবো, কিন্তু এখানে সিচুয়েশনাল ব্যাপারটাকে আমাকে প্রাধান্য দিতে হবে। ওকে, তাই আমি এই ক্ষেত্রে কি করব, একে আগে করে দিলাম, বাকিটা ওর সাথেই চলে আসলো। আ হার্টবার্ন ইজ গিভেন টু মি বাই দিস মেডিসিন। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমার কিন্তু এটাকে আগে নিয়ে আসতে হচ্ছে যখন একটা এরকম সিচুয়েশনাল জিনিস থাকবে। সাপোজ আমি এরকম কোনো মেডিকেল কন্ডিশনের কথা বলতে পারি। ওকে, বা যদি হার্টবার্নের জায়গায় অন্য কোনো যদি সিচুয়েশন থাকতো বা কোনো মেডিকেল কন্ডিশন থাকতো, সেরকম জিনিসটা আমার আগে বলতে হতো। তাহলে এটা কি হলো, আমার উত্তরটা হার্টবার্ন ইজ গিভেন টু বি বাই দিস মেডিসিন, তাহলে এই সাবজেক্টটা পরে চলে এলো। ঠিক আছে, সো দিস ইজ দ্য কারেক্ট আনসার। আর বাকিগুলো হবে না কেন, গিভিং অফ হার্টবার্ন ইজ ডান বাই দিস মেডিসিন, নট কারেক্ট, বোঝাই যাচ্ছে ভুল একটা কনস্ট্রাকশন। তারপরে হ্যাভ টাভ যদি আননেসেসারি দেখেন, হ্যাভ টাভ নিয়ে চলে আসে, বুঝেই যাবেন যে সেটা ভুল। আই হ্যাভ গট হার্টবার্ন, দরকার নেই, হ্যাভ এর কোনো জায়গাই নেই এখানে, কোথাও হ্যাভ দেখতে পাচ্ছেন? নেই তো, তাহলে এখানে এটা হবে না, ব্যাড আনসার। তারপরে হার্টবার্ন হ্যাজ বিন, আগেন হ্যাজ, প্রয়োজন নেই, যদি এখানে একটা হ্যাভ থাকতো সেটার পরিবর্তে আমাকে এখানে একটা করেসপন্ডিং কিছু আনতে হতো। ওকে, সেটা ডিপেন্ড করবে সিচুয়েশনটার ওপরে যে আমার সাবজেক্ট কে হচ্ছে। তাহলে যে অবজেক্ট ছিল সে যখন সাবজেক্টের রোল প্লে করবে, তাকে মাথায় রেখে যে সে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন না থার্ড পার্সন, আমাকে হ্যাভ বা হ্যাজ কিছু একটা দিতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা আনসার ফর কোয়েশ্চেন নাম্বার 6।